সময়ের গল্পে আপনাদের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা এবং আমার সঙ্গে আজকে আছেন এমভি আবদুল্লাহ জাহাজের যিনি ক্যাপ্টেন ছিলেন মোহাম্মদ আব্দুর রশিদ এবং তার স্ত্রী ফাহমিদা আক্তার। এই যে একটা ক্রাইসিস আপনারা পার করে এসেছেন, এই পুরো অভিজ্ঞতার শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। আমরা যাচ্ছিলাম মোজাম্বিকের একটা পোর্ট থেকে লোড করে কয়লা, পোর্টের নাম ছিল মাপুতু। তো আমরা সেল আউট করি 4ই মার্চ। মাঝখানে আপনার 12ই মার্চ আমাদের ওই দিন ছিল দ্বিতীয় রোজা, বাংলাদেশে ছিল প্রথম রোজা। সকাল 10টার পর করে একটা ফিশিং বোট, বড় একটা ফিশিং বোট আমাদের জাহাজের ডান পাশে আমার ডিউটি অফিসার দেখতে পাই। তখন ডিউটিতে ছিল 3rd অফিসার। ওই সময় 9:30টার দিকে আমি আমার অফিস রুম থেকে, আমার কেবিনে একটা অফিস রুম আছে, অফিসের কিছু কাজকর্ম শেষ করে ব্রিজে গেলাম। ব্রিজ বলে ককপিট। বসে 3rd অফিসারকে জিজ্ঞেস করলাম কোনো চোর টোর দেখা যাচ্ছে কি না। আমি এভাবে ওকে যোগ করে বললাম কোনো ডাকাত চোর দেখা যাচ্ছে কি না। বলছে না স্যার, একটা বড় ফিশিং বোট দেখা যাচ্ছে আমাদের স্টারবোর্ড সাইড। স্টারবোর্ড মানে জাহাজের ডান পাশকে স্টারবোর্ড বলে, আর পোর্ট সাইড বলে বাম পাশকে। ও আমাকে বললো ডান পাশে একটা বড় ফিশিং বোট দেখা যাচ্ছে। তো আমি বললাম কি করে। বললো যে সে আমাদের জাহাজের হেড ক্রস করবে। তো অ্যাকর্ডিং টু আমাদের একটা রুলস রেগুলেশন আছে, ইন্টারন্যাশনাল রুলস, যে একটা জাহাজ যদি আপনার যদি ডান পাশ থেকে ক্রস করে তাহলে আমাকে ডানে সরে দিতে, ওকে বাম পাশে নিয়ে আসতে হবে। এটা আমাদের রুলস বলে আর কি। আমরা যাচ্ছি, আমাদের জাহাজের গতি ছিল ধরেন লেস দেন 11 নটস। আমরা আমাদের নটিক্যাল ভাষায় এটা নট বলে। তারপরে সেই অল্টার করার কিছুক্ষণ পরে সে বলল একটা স্পিড বোট, মানে খুব দ্রুত একটা স্পিড বোট আসতেছে, হোয়াইট কালার, ম্যানিপুলার দিয়ে দেখতেছিল। ওই স্পিড বোট দ্রুত চলে আসছে, এমনভাবে আসছে যেন আমাদের বাম পাশেই সেই পুরো জাহাজে উঠে যাবে এইভাবে। যখন আমি ঘুরাচ্ছি তখন কি করছে, সেই আমাদের পিছন দিয়ে টার্ন করে ডান পাশে চলে আসছে। ওকে আমি ডুবানোর চেষ্টা করছিলাম ডানে দিয়ে। ও যখন উঠে যাচ্ছে ডানে দিয়ে, তাহলে ও ক্যাপসাইজ হয়ে যাবে। ক্যাপসাইজ হয়ে গেলে তাহলে পড়ে গেল ওরা। ওইভাবে একটা ট্রাই মারছিল যাতে উঠতে না পারে। প্রথম আমি ওয়েব সৃষ্টি করার জন্য ডানে বামে দেওয়া হয়েছিল, যেগুলো ভোকালও নাই, অডিও নেই, ভিডিও নেই। ওরা পিছন দিয়ে আসে, আর ওদের টার্গেট হচ্ছে মাঝখান বরাবর, সামনে পিছিয়ে করে না, মাঝখানটা পরে ঘুরে। তারা অনেক এক্সপিরিয়েন্স। তারা কি করছে, ওই যে মাঝখান বরাবর দেখবেন আপনি, যে মাঝখান বরাবর লেগেছিল। তারপরে লেগে গেল। আর এর মধ্যে তো আমাদের যা করণীয়, ওই যে ডিস্ট্রেস পাঠানো, যখনই দেখছে তখন সাথে সাথে আমরা আমাদের একটা আছে পাবলিক অ্যাড্রেস, ওটা দিয়ে, এবং জেনারেল অ্যালার্ম বলে। তো আমরা জেনারেলটা বাজে, তো ওটা দেওয়ার পর আমি বারবেলি আবার পাবলিক অ্যাড্রেস বলে ওটা দিয়ে আমি প্রচার করলাম যে মানে সাসপেক্টিং, আমরা পাইরেটস অ্যাটাকে সাসপেক্টিং, তোমরা তাড়াতাড়ি ভিতরে চলে আসো ব্রিজে। আমাদের কয়েকটা স্টেশন ছিল, একটা শিপস অফিস আর একটা যে ব্রিজ। তো আমি বলে দিয়েছি যে ব্রিজে চলে আসো তোমরা সবাই, ব্রিজে আসো। ড্যাগে যারা কাজ করতেছিল তারা ওই যে ফায়ার হোস ছিল ওদিকে, ফায়ার হোস মারতে নিষেধ। যেমন আমরা দেখছি ওদের কাছে অস্ত্র, ভারী অস্ত্র, তাহলে আমাদের ক্রুদের যদি মেরে দেয়, হ্যাঁ, তাহলে একটা লাইফ নষ্ট হবে। সবাইকে ভিতরে ঢুকে গেছে, লক করে দিচ্ছে, সব ব্রিজে চলে আসছিল। ও তো দ্রুত স্পিড, আমার ডাবল স্পিডে চলে আসতেছে, বেশিক্ষণ লাগে না তো, উইদিন 10 মিনিটে ক্যাপচার করছে ওরা। দেখলাম নটেড রোপ দিয়ে একটা কালো করে দেখবেন আপনার উপরে, আপনার AK-47, পরে জানি যেটা AK-47 উপরে উঠছে। ওটার সাথে সাথে আমি ওদেরকে সিটাডেলে পাঠিয়ে দিচ্ছি সবাইকে। আমি 2nd অফিসার, ডিউটি অফিসার ছিল 3rd অফিসার, ওরা আর রাখিনি, 2nd অফিসার রাখছি। এর আগে কিন্তু আমাদের নেভিকে কল করা, কোস্ট গার্ডকে কল করা, ডিস্ট্রেস পাঠানো, সব ডান। আপনার স্যাটেলাইট দিয়ে ডিস্ট্রেস মেসেজ পাঠানো, আমার যে বিসেট আছে, একটা বিসেট বলে, ওটা দিয়ে ইমেল সিস্টেমে অফিসে পাঠিয়ে দিছি, সব ডান, সব কিছু ডান। এদেরকে আমি যারা ছিল, আমি 2nd ম্যাট, আরেকজন ইঞ্জিন রুমে যে ডিউটিতে ছিল 4th ইঞ্জিনিয়ার, ও কন্ট্রোল রুমে ছিল। আর বাকি 21 জন, 20 জন চলে গেছে সিটাডেল, যেটা হচ্ছে আপনার জাহাজের পিছনে স্টিয়ারিং প্ল্যাটফর্ম। ওটা একটা বিরাট একটা রুম, ওখানে স্টিয়ারিং হয়, ওটা হচ্ছে সিটাডেল। ওখানে যাইতে হলে 2টা লোহার ডোর আছে, যেগুলোতে আপনার AK-47 M16 দিয়ে মারলেও ওই লোহার ডোরগুলো ভেদ করতে পারবে না। তো ওগুলা
ওরা প্রথমটা লক করে নেই, কেন ওখানে আমরা ঢুকবো। সেকেন্ড যেটা মেইন, ওটা ওরা লক করেছে, আমরা একটা সংকেত আছে, আমরা 3 জন যাবো, সংকেত দিলে ওটা খুলে দিবে। ওখানে স্যাটেলাইট ফোন আছে, ওখানে বিএচএফ আছে, ওই যে বিএচএফগুলো নিয়ে গেছিলো কতগুলো, আমাদের পোর্টেবল বিএচএফ থাকে, ওগুলো সব 3 নিয়ে গেছে। ওগুলো দিয়ে আমরা কমিউনিকেট করবো নেভির সাথে। ওরা 4 জন আসছে, একজন হচ্ছে ড্রাইভার ছিল আর 4 জন ছিল ডাকাত। তখন 4 জন থেকে একজন উঠা আর 3 জন উঠছে। 3 জন ওঠার পরে ওই বোট চলে গেছে। ওই বোটে যে ফিশিং বোট, বড় একটা ফিশিং বোট ইরানিয়ান, ওখানে গেছে আরও 4 জন কানতে, পরে আরও 4 জন আছে। হ্যাঁ, প্রথম 4 জন তাড়াতাড়ি চলে আসছে। ওই সময় আমি কি করছি, ককপিট মানে ব্রিজের নিচে একটা প্রেস বাটন আছে, এটা শিপ সিকিউরিটি অ্যালার্ট সিস্টেমের একটা বাটন প্রেস করার জন্য। ওটা দিলে আমার কোম্পানি জানবে, আমাদের ইয়ে জানবে, পিওএমডি, ওই যে শিপিং অফিসের যে মেইন পিওএমডি, ওনারা জানবে, মানে আমার ফ্ল্যাগ জানবে, অফিস জানবে, সবাই জানবে। ওটা প্রেস করলে এক প্রেসে বুঝতে পারবে এরা অ্যাটাক হয়েছে। তখন ওখানে টাইম যাবে, আমাদের পজিশন যাবে, এভরিথিং উইল গো। আমি ওটা প্রেস করা শেষ করছি। ইন দ্য মিন টাইম ওই সেকেন্ড অফিসার আমাকে পাবলিক অ্যাড্রেস দিয়ে কল দিচ্ছে, স্যার আপনি তাড়াতাড়ি ব্রিজে আসুন, আমাকে এই ডাকাতরা ধরে ফেলছে। একজন যেহেতু একজন আপনার হোস্টেস হলে তো আমরা বাকি সব শেষ, তাই না? তা আমি দ্রুত গেলাম ব্রিজে যাই, দরজা খুলে দেখি 4 জন ছিল, 2 জন আমার দিকে, 2 জন ওর দিকে। আমি তাড়াতাড়ি হাত উঠে দিয়েছি, কেন আমি তো নিরস্ত্র, আমরা তো সবাই নিরস্ত্র। মার্চেন্ট শিপে কোনো আপনার অ্যানিমেশন থাকে না বা আপনার কোনো ইয়ে থাকে না, ডিফেন্স শিপে থাকে, আমাদের শিপে কোনো আপনার অস্ত্র থাকবে না, এটা মার্চেন্ট শিপে থাকে না। সোমালিয়ান কোর্স থেকে অনেক দূর দিয়ে যাচ্ছিলাম, এবং ওখানে কোনো ইয়ে না, হাই রিস্ক এরিয়া না, সেফ জোন। তো সেফ জোনে আপনার কোনো প্রিকশনের দরকারও নেই, সেফ জোন দিয়ে যাচ্ছেন আপনি। সো এইভাবে সেকেন্ড মেট আমি তারপরে আমাকে ওরা বললো কল ক্রু, কল অল। ও একটু ইংলিশ পারে, কল অল। ক্যাপ্টেন আমাকে প্রথমে, ক্যাপ্টেন, আমি ইয়েস আই এম ক্যাপ্টেন, কল অল ক্রু। তারপরে আর আমি কী করবো, এখন আমরা 2 জন, আবার পাবলিক অ্যাড্রেস দিয়ে কল দিলাম। তো পাবলিক অ্যাড্রেসে স্পিকার আছে ওখানে, ওই যে স্টেয়ারিং যেখানে সিটাডেল, ওরা শুনছে, ইঞ্জিন রুমে শুনছে। তো শুধু 4th ইঞ্জিনের উপর একজন থাকতে হবে, সবাই চলে আসছে। তারপরে বললো স্টপ করো, ইঞ্জিন বন্ধ করো। তা আমি বললাম ইঞ্জিন বন্ধ করতে হলে আমার 3 জন লাগবে, চিফ ইঞ্জিনিয়ার, ডিটি ইঞ্জিনিয়ার, আরেকজন অয়েলার বলে। তো 3 জনকে পাঠাও, তাহলে ইঞ্জিন বন্ধ। ওকে 3 জন, ওদের লোক গেছে, অস্ত্রশস্ত্র নিয়ে ওদের লোক গেছে, স্কাউট করে ইঞ্জিনিয়ারদের নিয়ে গেছে বন্ধ করার জন্য। বন্ধ করার পরে দেখলাম বড় একটা ওই যে ফিশিং বোট, ওই ফিশিং বোটকে ওরা 1 মাসের উপরে হোস্টেস করছে। কেন এই যে বোটগুলা এত দূরে আসে না, ওরা আইসা প্রথমে একটা এই আপনার ফিশিং বোটকে মাদার ভেসেল বানায়, ওটাকে আনে ডিপসিতে। তো ওই ডিপসিতে আইসা তারপরে আপনার এই যে মার্চেন্ট শিপগুলারে ক্যাচ করে। তো এক্স্যাক্টলি ওটাই করেছে। পরে আমরা জানি ওখানে একজন উর্দু পারে, সে করাচির, আর বাকি সব ইরানিয়ান। একটা ফিশারম্যান ছিল করাচির, সে উর্দুতে আমাকে বলতেছে, যখন আমরা এবং ওরে অ্যালার্ম সেট করলাম, কাপ্তান সাহ আপ লোক ফাঁস গিয়া। ও গালাগালি করতেছিল ওদের বাসায়, বলতেছে আমরা আজকে 1 মাসের উপরে আজকে এই ঘুরতেছে জাহাজ ধরার জন্য। তারপরে ওদেরকে ওদের বোধহয় তেল নাই, তো আমাদের থেকে অনেকগুলো তেল নিয়েছে ওরা, ডিজেল অয়েল নিয়েছে, ওরা ডিজেল চাইছে, এরা বলছে ডিজেল দিতে। তো ওরা ডিজেল লোড করে বলছে তোমরা যদি আমাকে তেল দাও তাহলে আমাদেরকে ওরা মুক্ত করবে। তারপর ওরা মুক্ত হয়ে গেলো, তেল পাওয়ার পর ওরা মুক্ত হয়ে গেলো, আমাদেরকে টাটা দিয়ে চলে গেলে। ওরা কারা? ওই যে ইরানিয়ান ফিশিং বোট। আচ্ছা, হ্যাঁ, ফিশিং বোট মুক্ত হয়ে চলে গেলো, ওদেরকে এরা ছেড়ে দিয়েছে। ওদের সাথে কন্ট্রাক্ট ছিল এরকমই, আমরা একটা বড় জাহাজ ধরবো এবং ওই জাহাজ থেকে তোমাকে তেল দিব, তোমরা চলে যাবো। ওদেরকে শুধু বাহন হিসেবে বহন করছে, আর কিচ্ছু না। একটাই বোট ছিল, প্রথম 4 জন লোড করে দিয়ে আবার ফিশিং বোটে যাই আরও 4 জন আছে, সব অস্ত্র নিয়ে আসছে, ঠিক আছে, 8 জন। পরে আবার কি করছে, ওখান থেকে যখন অ্যালার্ম সেট হলো, তখন ওখান থেকে রকেট লঞ্চার, আরও ভারী অস্ত্র সব ওখান থেকে তুলছে। ওই ফিশিং বোট থেকে ওরা আরও আপনার 3 জন, তাহলে কত, 8, 11 জন। তারপরে আমার ক্রেন দিয়ে বোট তুলছি, ওখানে একজন ছিল ওই যে বোটের, হ্যাঁ, ওটার নাম দিচ্ছে ক্যাপ্টেন বোট, ওর নাম হচ্ছে ক্যাপ্টেন বোট। হ্যাঁ, একজন একটা নাম আছে। একজন মেইন যে ছিল লিডিংয়ে, ও হচ্ছে পাইরেটস কমান্ডার। এভাবে বিভিন্ন ওদের নাম র্যাঙ্কিং আছে।
সবগুলো কালো, সবগুলো কয়েকজন হ্যাংলা, একটা মোটা, ম্যাক্সিমাম কালো আর হ্যাংলা। এইভাবে আমাদেরকে 12 জন অ্যাটাক করলো। তারপরে ফিশিং বোট যাওয়ার পরে ওরা একটা নাম্বার দিছে, মোবাইল নাম্বার, বললে আমাকে বললো স্যাটেলাইট ফোন, স্যাটেলাইট ফোন। আমি দেখাই দিলাম স্যাটেলাইট ফোন, ওরা সব জানে, এই নাম্বারে কল দাও। কল দিলাম, ওখান থেকে একটা অ্যাঙ্করের পজিশন দিছে, সোমালিয়ার উপকূলের একটা নঙ্গর করার জন্য পজিশন দিল, প্রথম অনঙ্গর। ওইভাবে আমরা ইঞ্জিন চালালাম, প্রসিড করলাম। প্রায় 2 দিন 4 ঘন্টা বা 5 ঘন্টা লাগছে এখান থেকে যেতে। এই 2 দিনে তাদের কাজ ছিল আমাদের কেবিন তল্লাশি করে টাকা পয়সা সব নিয়ে গেছে, সব কিছু নিয়ে। কিন্তু ভাগ্যক্রমে আমরা একটা সময় পেয়েছিলাম, এই যে আমার মোবাইল দেখছেন, এটা লুকিয়ে রাখছেন, এটা ম্যাগনেট ছিল, ফ্রিজের পিছনে লাগাই দিয়েছিলাম রিং অফ করে, একটা সেভ করে। এরকম আরও যারা ক্রু ছিল সবাই মানে হিডেন মোবাইল রাখছিল, যার ফলে আমরা ফ্যামিলির সাথে যোগাযোগ রক্ষা করছিলাম। তো আমি তো প্রথম বলে দিচ্ছি, উই আর মুসলিম, আমরা বাংলাদেশি, উই আর মুসলিম, আর আমরা রোজাদার, সবাই রোজা রাখছি। ওরা কিন্তু সবাই মুসলিম। আমি রিকোয়েস্ট করলাম যে চিফ কুকরে এবং স্টুয়ার্ডকে তুমি রেডি, মানে ইফতার রেডি করার জন্য পারমিশন দাও, তাহলে ওরা ইফতার। ওকে। তারপরে পাঠিয়ে দিছে, 2 জনকে পাঠাইছে ইফতারি রেডি করার জন্য। তো কোনো মতে ওই দিন আমাদের একটু কষ্ট হয়েছে ইফতারিটা। আমরা ধরেন জুস ছিল, আমরা কিন্তু বাংলাদেশ থেকে সব নিয়ে গেছিলাম আর কি। বাংলাদেশ থেকে আমরা জানুয়ারিতে সেল করছিলাম, তো 16ই জানুয়ারিতে যা ছিল আর কি, খাওয়া দাওয়া পানি নিয়ে আমি 90 ডেজ সার্ভাইভ করতে পারতাম। একটু কষ্ট হতো, বাট 90 ডেজ পর্যন্ত আমি সার্ভাইভ করতাম। আমরা যখন ইফতারিতে যাই, আমরা ওখানে মিটিং করে ফেলতাম, মিটিং করে যে আমরা ম্যানেজমেন্ট, ক্রাইসিস ম্যানেজমেন্ট মিটিং যেটা বলে, কীভাবে ক্রাইসিসটা আমরা ধরতে হবো, অনেক দিন থাকবো। আমরা তো জানো না, উই ডোন্ট নো যে 33 ডেজে আমরা মুক্ত হব। সুতরাং আমরা টার্গেট ছিল ধরেন 6 মাস বা বেশি দিন থাকতে হবে। তো ওইভাবে আমরা সবাই রানিং করছি, প্লাস ওদেরকে মানসিক চাপে, তাদেরকে ডাকাতদেরকে মানসিক চাপে রাখতে হবে। আমাদের খাওয়া শেষ, আমাদের পানি শেষ হয়ে যাচ্ছে, সেজন্য আমি কী করছি, রেশনিং শুরু করছি। জাহাজে রেশনিং হয়, ডিপসি থেকে যখন সোমালির উপকূলে যাই, তখন সবাই ওখানে, কোথায়, ওই যে ব্রিজে বা ককপিটে একটা বাথরুম ছিল, ওরা 12 জন আর আমরা 23 জন, সবাই ওই বাথরুম ইউজ করতাম। ওখানে যাওয়ার পরে 10 জন আবার ডাকাত আসে, একজন ট্রান্সলেটর আসে যে দোবাসী। 15 তারিখ সকালবেলায় সেরি করছে, ফজরের নামাজের পরে ওই যে ট্রান্সলেটর বললো, কমান্ডার বলছে বা ওই শোর থেকে বলছে যে ওদের হাইকমান্ড, অ্যাঙ্কর তুলো, আরও 40 মাইল নর্থে যেতে হবে। আবার অ্যাঙ্কর শিফট করে আমরা স্থান পরিবর্তন করলাম। নৌবাহিনী ডিস্টার্ব করতেছে, ইন্ডিয়ান একটা ছিল নৌবাহিনী, আরটা ছিল আপনার ইটালিয়ান বোধহয়, হ্যাঁ ইটালিয়ান একটা। তো দুইটা যখন ডিস্টার্ব করতেছে, তখন ওই শোর থেকে ওদের হাইকমান্ড নির্দেশ করলো, ক্যাপ্টেনকে বলো 1.5 মাইল অথবা 1 মাইল ক্লোজ করে অ্যাঙ্কর করতে, অ্যাঙ্কর তুলে। যদি ক্যাপ্টেন না মানে, তাহলে তোমরা জাহাজকে বলো পুরা সরু তুলে দিতে, চালাইয়া সরু তুলে দাও, মানুষ সব নিয়ে যাও। ও হাইকমান্ড বলছে। আমি ওদেরকে বললাম, যদি এটা করো সবাই মরবো, বুঝছো, জাহাজ থাকলে তাহলে মুক্ত করবে আমাদের, তুমি যদি আমাদেরকে নিয়ে যাও তাহলে তো কিচ্ছু হবে না। হ্যাঁ, আমরা সব গরিব মানুষ, তুমি এখানে থাকো, অ্যাঙ্কর করে থাকো, ঠিক আছে। তারপরে 1.5 মাইলে ওদের কমান্ডার এবং ট্রান্সলেটরকে আমি বুঝাই, ওখানে মানে 1.5 মাইল দেখবেন, আমরা লাস্ট যেটা আমরা মুক্ত হই ওখানে খুব ক্লোজ, একেবারে 1.5 মাইলে ওখানে অ্যাঙ্কর করছি। তারপরে অ্যাঙ্কর করার পরে ওখান থেকে মুক্ত হয়েছি 33 দিন পরে। এই 33 দিনে আপনাদের মধ্য দিয়ে মানে কি প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়েছে এই 33 দিনে? এটাতে আমাদের একটা অটো আইডেন্টিফিকেশন সিস্টেম আছে, জাহাজটা সেকেন্ডে আপনি ট্র্যাক করতে পারেন কোথায় আছে। ওটা কি করছে, ওটারে বন্ধ করিনি, ডিসপ্লেট অফ করে রাখছে, ওরা বুঝতে পারেনি। আমাদের জাহাজের যে ইন্টারনেট চালু ছিল, ইন্টারনেট ওরা বুঝতে পারেনি ইন্টারনেট চালু, যার ফলে এই যে ক্রুরা মানসিকভাবে চাপে ছিল না, তো যেহেতু ফ্যামিলির সাথে কথা বলতে পারছে, সবাই বাথরুমে যাওয়ার উদ্দেশ্যে, ইঞ্জিন রুমে যাওয়ার উদ্দেশ্যে যাইয়া ওখানে গোপন যে আমরা ক্যামেরা তো সব নিয়ে ফেলছে, মোবাইল নিয়ে ফেলছে, ক্যামেরা যা ছিল, মোবাইল ল্যাপটপ যা ছিল এবং টাকা পয়সা সব ওরা প্রথম কালেক্ট করে এই আসার সময়। অ্যাঙ্কর করার পর তো অনেকটা সময় ওখানে থাকতে হয়েছে। জি। না, ওখানে থাকতে হয়েছে তো, নর্মাল লাইফ তো নাই। ওই শুধু পারমিশন নেওয়া হয়েছে ইঞ্জিন রুমে 2 জন থাকবে ডিউটি করার, ওরা নর্মাল শুধু ডিউটি করতো। যেহেতু আমাদের ইঞ্জিন বন্ধ, জেনারেটর চলতেছে, এসি চলতেছে, খাওয়ার যে ফ্রিজ চলতেছে, এগুলো একটা ডিউটি থাকে। হ্যাঁ,
তো ওই ডিউটি চলতেছে, ওরা ওরা ঠিক আছে ইঞ্জিনিয়ার, আর বাকি সব তো আইডেল, সব ব্রিজে বসা। আর লাস্টের দিকে যাইয়া কেবিনে যাওয়ার পারমিশন ছিল, কিন্তু ব্রিজে অর্ধেক ঘুমাইতো রাত্রে। আর নেভি আসলে সব ডাকতো, নেভি আসলে আমাদের শান্তি নেই। যখনই নেভি থাকতো আশেপাশে তখন আমাদেরকে ওরা মানে মানে ওই ইয়ে করতো, ওই যে ব্রিজে সবাই ঘুমাইতে হবে, ওই একজন বা দুইজন ইঞ্জিন রুমে থাকবে, বাকি সব ব্রিজে। ওখান থেকে সেহরিতে যাবে, সেহরি করার জন্য, ওখান থেকে ইফতারের জন্য যাবে, এইভাবে একটা ইয়ে ছিল। আর যদি নেভি না থাকে তাহলে নর্মাল ছিল, নর্মাল ছিল, বেশ কয়েকজন থাকতো, আর সব ফ্রি রুমে যাইতো, রুমে থাকতে পারতো, অসুবিধা ছিল না। তখন আবার বাথরুম আমরা কেবিনের বাথরুম ইউজ করেছি, বাইরে চোরদেরকে ডাকাতদেরকে বাইরে বাথরুম ব্যবস্থা করেছি যাতে পানিটা সেভ হয়, ওদেরকে সি ওয়াটার দিয়ে দিছি। হ্যাঁ, আর আমরা কী করতাম, সপ্তাহে 2 দিন আমরা গোসলের ব্যবস্থা রাখতাম, 1 ঘন্টা চালাইতাম, ওই 1 ঘন্টা হয়ে যেত। কিন্তু ওরা ডাকাতরা জানতো না আমরা যে পানি চালাইছি, ওরা জানতো না। আমরা চুপি চুপি সবার কাজ সারতে, ওই সপ্তাহে 2 দিন আমরা পানি চালাইতাম। আর প্রত্যেক দিন আমাদের এই একটা আতঙ্ক থাকতো আর কি, কী হতে যাচ্ছে আজকে, কী অবস্থা, ওদের আচরণ কী। ওরা তো এক এক সময় এক এক ধরনের, হঠাৎ করে ঘোষণা দেয় ক্যাপ্টেন সব ক্রুকে ডাকো, সবাইকে ডেকে ওই ব্রিজে বসে রাখবে। দিনের বেলায় আমাদেরকে সবাইকে ওই যে বাইরে একসাথে লাইন করলো, ওরা যেভাবে বলে প্রত্যেক দিন ওরা একটা ইনস্ট্রাকশন দেয়, তো ওই মতে কিছু না বলে আমরা চুপচাপ, আমরা যার যার মতে কেবিনে আছি, কিছু ব্রিজে, কিছু কেবিনে, যার যার কাজ সেগুলো। বাট বাইরে কাজ করার সময় ওদের পারমিশন নিতে হতো। আর তারপর জানতে পারলেন কবে যে আপনারা মানে মুক্তিপণ দেওয়া হবে এবং আপনাদের রিলিজ দেওয়া হবে? 13 তারিখ আমরা সবগুলো দেখবেন সবাই দাঁড় করেছে, আমাকে বলছে ওই নেভি দেখতে চাচ্ছে সবাই অ্যালাইভ কিনা, সব ক্রু ঠিক আছে কিনা। আমাদের 5টা হোল্ড, তো 5 নম্বর হোল্ডের উপরে আমাদের সবাইকে দাঁড় করাতে বলছে। আর সাথে ইয়ে ছিল, ট্রান্সলেটর ছিল, ও ভিডিও করতেছে আমাদেরকে। একটা ছোট্ট প্লেন আইসা রাউন্ড মারতেছে, আর আমরা এক সাইড করে দাঁড়াইছি, সবাইকে হাত নাড়তে বলছে, আমরা হাত নাড়লাম। তো ওকে জিজ্ঞেস করলাম মানে এটা কী জন্য, বলছে ওই নেভির বোট ছিল, নেভির বোট 2টা ছিল, দূরে ছিল 2টা নেভির বোট ছিল ওই সময়, এই সমস্ত এগুলোর সময় 2টা নেভির বোট ছিল। আমাদের জিজ্ঞেস করলো সমঝোতার সময়, হ্যাঁ মানে এটা এখন বুঝতেছি ওই দিন আমরা মুক্ত হবো। বেশিক্ষণ ছিলাম না, 5 মিনিট মনে। আর ওই যে ওটা আসলে হাত নাড়তে হয়, হ্যাঁ 3বার না 4বার ওটা রাউন্ড দিছে, সবাই 2 হাত নাড়লাম। আর পরে বললো তোমরা সবাই ব্রিজ থেকে বের হবো না, আমরা ওখানে সবাই বসা। কি হচ্ছে বাইরে আমরা যাই না, সব 2 দিকে 2টা 4 জন বসা দরজায়। তারপরে ইনসাইড যে ডোর, ওখানে একজন বসা অস্ত্র নিয়ে, 5 জন গার্ড, আমরা কেউ বেরোচ্ছে না, ডিউটি অফ, সবাই ভিতরে, বা বসে কেউ বেরোতে পারো না। তা এখন বুঝতেছি ওই সময় তারা মানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। 2 জনকে ডাকলো আমাদের, মানে আমাদের বোসন প্লাস আরেকজনকে, কী করতে হবে, ওদের বোট নামাই দিতে হবে। 5টা বোট ছিল, 5টা বোট নামাই দিলাম, এগুলো সব পিছনে চলে গেলো, জাহাজের পিছনে কী হচ্ছে আমরা নোবডি নোজ, কেন আমরা তো ভিতরে। পিছনে তারা দেখি মানে আস্তে আস্তে সবগুলা তাদের অস্ত্র সব নামাচ্ছে, মানুষ যাচ্ছে আস্তে আস্তে, ওই শুরু হয়েছে এটা যাওয়াটা সম্ভবত বিকেলের দিকে। কিন্তু ওই যে টাকা পেলো, ব্যাগ, না এটা আমরা আমাদেরকে তো পাঠাই দিচ্ছে, আমরা তো কিচ্ছু দেখিনি। আমরা আবার টাকা পাইছে, টাকা গুনতেছে, হ্যাঁ টাকার যে ব্যাপারটা আর কি, মানে যেটাই বলেন, এটা কি এখানে দিল, ব্যাংকে দিল, নাকি শোরে টাকা পাইছে, শোরে টাকা বুঝে পাওয়ার পরে, অথবা তাদের একটা কনফার্ম যেটা বিনিময়ের মাধ্যম ছিল, ওটা কোথায় হয়েছে ওটা জানি না। বাট কিন্তু আমাদেরকে বললো যে ওখান থেকে বেরোবে না, কিন্তু আমরা কোথাও আমরা ডলার দেখিনি, বা যেটাই বলেন টাকা র্যামস আমরা চোখে দেখিনি, গুনতেও দেখিনি। আমি 23 জন, তো আমাদের কেউ টাকা চোখে দেখিনি। আবার ওরা ডাকাতে গুনতেছে বা ওরা হোয়াট এভার ইট ইস, বাট আমরা ওই যে ওখানে বসা। মাগরিবের পরে দেখি শুধু 4টা বোট আছে, 9টার মধ্যে 5টা চলে গেছে, মানুষও কমে গেছে। আমাকে বের করছে, বলছে ওই শুধু আমাকে ডাকে আর কি, ওরা আর কাউকে না, আমাকে ডাকে। লাস্টে দেখে ওরা তো আমরা জানি না কয়জন আছে, এটা জানি ট্রান্সলেটর বলছে 65 টোটাল ওরা আছে, মানে পরবর্তী পর্যায়ে আর কি, ফার্স্ট অ্যাঙ্কর, সেকেন্ড অ্যাঙ্কর, থার্ড অ্যাঙ্কর, সর্বমোট ওরা 65। লাস্ট ছিল একটা বোট আর 5 জন ডাকাত, জলদস্যু। আমাকে ডাকলো, ক্যাপ্টেন কাম। আমি দেখলাম কী ব্যাপার, মানুষজন নাই, মানে ওরা
নাই পিছনে বোট দেখি একটা শুধু, বোটগুলো কই। তো ওরা একজন ওখান থেকে বললো যে ওরা একটু একটু ইংলিশ পারে, অল গো, ইউ গো আফটার 5 মিনিটস, বাট ইউ কাম। ওই পিছনে যাইতে বলছে ওদের সাথে আমাকে পিছনে নিয়ে গেছে। এই 5 জন যারা লাস্ট যাবে, আমাকে শুধু, এরা সব থাকবে, আমাকে নিয়ে দাঁড় করে রাখছে, বলছে এখান থেকে যদি নড়াচড়া করো উপরে যাও তাহলে গুলি করে দেবো, আমি যাওয়ার পরে তুমি এখান থেকে সরবা। লাস্ট 5 মিনিটস আমি দাঁড়াইছিলাম ওখানে, ওরা সিঁড়ি ছিল, ওই যে সিঁড়ি আছে কতগুলো সিঁড়ি আমাদের রশির, ওই সিঁড়ি দিয়ে বোর্ডে নামলো, ওদের অস্ত্র যেগুলো ছিল লাস্ট ওগুলো নিয়ে এই 5 জন লাস্ট চলে গেলো। তারপর আমি সরি নেই, যখন ওরা অনেক দূরে চলে গেছে তারপরে আমি ব্রিজে গেলাম, আমার লোকজনকে সবাই বললাম তোমরা তাড়াতাড়ি বেরোয় দেখো এরা বলতে সবাই চলে গেছে, আমার মনে হয় মুক্ত এখান থেকে যাই। তখন রাত 12টা 8, আমি যখন যাইয়া গেছে আমার মনে হয় এরা বলে গেছে এরাই লাস্ট 5 জন ছিল। আমরা সবাই জড়াজড়ি করে ব্রিজে সবাই একটা একটা মানে কোলাকুলি, ঈদের মতন আর কি, মানে ওইটাই ছিল আমাদের জন্য রিয়েল ঈদ। ওই দিন সবাই কান্নাকাটি, মানে খুশির কান্না, একজনকে ধরে কান্না। ওই সময় আমি কল দিলাম আমাদের সিইও সাহেবকে, মিস্টার মেহেরুল করিম সাহেবকে আমার কল দিছি, উনি আমাদেরকে শুভেচ্ছা দিল, প্লাস নববর্ষের শুভেচ্ছা একসাথে দিল যে ঠিক আছে তোমরা তাড়াতাড়ি ফুল স্পিডে চলে আসো, নেভি যা বলে নেভিকে বলো তোমাকে মানে স্কাউট করার জন্য, হ্যাঁ যেহেতু এরা নাই, হ্যাঁ যাতে আবার বিপদে না পড়ি। তো আমার সিইও সাহেব আমাকে বললো তুমি 2টা নেভির যে ফ্লিট আছে ওদের সাথে যোগাযোগ করো। তা আমি ওদের সাথে যোগাযোগ করলাম, ওরা আমাকে একটা লোকেশন দিল ওই জায়গায় চলে যাওয়ার জন্য ফুল স্পিডে। ওখানে আমরা তারপরে মুক্ত হয়ে গেলাম, সবাই যার যার ডিউটি চলে গেল। সাথে সাথে কতগুলোরা দিলাম যে পুরা জাহাজ করো, সার্চিং করো, ইজ দেয়ার এনি পাইরেটস অর সামথিং, কোনো অস্ত্র আছে কি না, সাসপিশিয়াস কিছু আছে কিনা, অস্ত্র অ্যানিমেশন আছে কি না, সব চেক করা শুরু করে দিয়েছে, লোক লাগাই দিলাম, ইঞ্জিন রুমে পাঠিয়ে দিলাম। তারপরে আমরা জাহাজ আমি চালাই নিয়ে গেলাম ওই জায়গায়, সকালবেলায় ওই জায়গায় স্টপ করলাম। তারপরে নেভিরা আসলো 2 গ্রুপ, আইসা আমাদেরকে সবাই স্বাস্থ্য পরীক্ষা করলো, পুরা জাহাজ সার্চ করলো, ফুল সার্চ করছে, সব ইয়েগুলো নিল, তারা ডিএনএগুলো নিল, আমাদের ডিএনএ চেক করছে, যাতে কোনো আমাদের ডিএনএ চেক করছে, আর যত পাইছে যতগুলো এভিডেন্স সব ছবি তুলছে, স্যাম্পল নিয়ে গেছিলো এই যে আপনার ইউরোপিয়ান যারা নেভি এই সমস্ত ইয়েতে ছিল তার, এবং ডাক্তার আসছিল ওখান থেকে, ডাক্তার এসে সবার স্বাস্থ্য পরীক্ষা করছে, দেখছে সবাই ঠিক আছে ইনশাআল্লাহ, মানসিকভাবে এবং স্বাস্থ্যগত সব পরীক্ষা করে বলছে ওকে। লোড আনলোডের যে প্রসেসটা ছিল মাঝখানে, কয়লা আনলোড করা, চুনাপাথর আবার লোড করা, 2 জন ক্রু মনে হয় চলে এসেছিলেন কি আগে? না, সাইন অফ লেটার দিয়েছিল আসার জন্য। তো একটা হচ্ছে সেকেন্ড অফিসার আর একজন হচ্ছে আপনার স্টুয়ার্ট। তো ওরা ওখানে যাওয়ার পরে তাদের মাইন্ড চেঞ্জ করেছে। কোথায় যাওয়ার পরে? ডিসচার্জিং পোর্টে, কয়লা ডিসচার্জ করবো ফার্স্ট পোর্টে। তারা যখন দেখে আমরা কনফার্ম বাংলাদেশে যাচ্ছি, তখন তারা সিদ্ধান্ত চেঞ্জ করে বলছে, আমাকে বলে যে না স্যার, ক্যাপ্টেন স্যার আমরা আপনাদের সাথে চট্টগ্রামে যাব। সেম ক্রু নিয়ে আমি সবাইকে নিয়ে বাংলাদেশে ব্যাক করি, সবাই সুস্থ অক্ষতভাবে দেশে আসছে, ফ্যামিলির কাছে ফেরত গেছে। আপনাদেরকে ঈদে কি পাঞ্জাবি দেওয়া হয়েছিল কিনা? না, ওরা এমনিতেই বাইরে ঈদ অনেকবারই করছে, সো আমাদের থাকে মাথায় ওরা আসবে না ঈদে, সো ওভাবে আমাদের দেওয়া থাকে, ওদের কাপড় চোপড় দেওয়া থাকে, পাঞ্জাবি থাকেই নরমালি। আর আমরা যে না রোজা রমজানের দিন সবাই নামাজ কালাম পড়ে, আমাদের মসজিদ আছে জাহাজে, হ্যাঁ, তো নামাজ পড়ে, তো যেহেতু রোজা তারাবি পড়ি, পাঞ্জাবি তো থাকবেই, প্রত্যেকের 2টা-3টা পাঞ্জাবি থাকে, নরমাল। আমরা তো 6 মাসের কন্ট্রাক্টে যাচ্ছি, সুতরাং আমাদের হ্যাঁ পাঞ্জাবি সব নিয়ে যায়। বিরিয়ানির একটা কথা শোনা গেছে যে আপনাদেরকে বিরিয়ানি রান্না করে খাইয়েছেন, বা আপনারা হয়তো বা ঈদের দিন বিরিয়ানি রান্না করেছেন, একসাথে নামাজ পড়েছেন, এই বিষয়টা আসলে কতটুকু সত্যি? আমাদের খাওয়া দাওয়া বললাম না পর্যাপ্ত পরিমাণ, আমি যে সব আছে আমাদের, হ্যাঁ। তো ওরা করতো কি, ওরা প্রথম আমাদের খাওয়া খাইতো, তারপরে কি করছে, ওদের খাওয়া ওরা যাওয়ার পরে বেশ 5-6 দিন বা 1 সপ্তাহ পরবর্তী ওদের খাওয়া, ওদের আনতো কি জানেন, 5টা দুম্বা, তাহলে 2টা আমাদেরকে দিত, 3টা ওরা খাইতো। ওদের খাবার ছিল শুধু দুম্বাটা সিদ্ধ করে লবণ দিয়ে খাবে, আর রাইস, দ্যাট ইজ দেয়ার, নো ভেজিটেবল নাথিং। ওরা দুর্দান্ত উটের দুধ ওরা খাইতো, পরে ওদের চা পাতা, ওদের চিনি, দুধ এগুলো ওরা আনতো। প্রথম কিন্তু আমাদের দিয়ে খাইছে, পরবর্তী পর্যায়ে ওরা দুধ, চিনি, চা পাতা ওরা আনতো। আর এই দুম্বাগুলো করতে কি, ওই যে 5টা আনলে 1টা বা 2টা দিত, হ্যাঁ, ওরা তো প্রচুর মানুষ, আমাদের 2টা দিচ্ছে না, ওখান থেকে 1টা ওটা খেয়ে ফেলতো ওরা, 1টা আমাদের থাকতো।
ওই একটা থেকে বা দুইটা থেকে আমরা কি করছি, ওখান থেকে ওই যে বিরিয়ানিটা করছে ওই ঈদের দিন বিরিয়ানি। এমনি আমাদের ইয়ে ছিল বাংলাদেশের যে খাসি, হ্যাঁ, ওগুলো দিয়ে আমরা কাচ্চি বিরিয়ানি চলতো, বিরিয়ানি করতো। তারপরে বিফ ছিল, বিফ দিয়ে আমরা কী বলে খিচুড়ি, বিফ খিচুড়ি। হ্যাঁ, এক এক দিন এক একটা আমাদের রুটিন ছিল। হ্যাঁ, সেহরিতে আমরা সেহরি করতাম, সেহরি ভালো করে করতাম, আর ইফতারি করতাম। ইফতারের পরে কেউ ভাত খেত না, সবাই সেহরিতে ভালো করে সেহরি করতাম। এবং আমাদের ইভেন্টকে আপনার শুনলে চিরা দই চলতো প্রত্যেক দিন, চিরা দই, ফুল রোদা, রুয়াবজা, তারপরে ট্যাং, সব আমার কাছে ছিল। খেজুর, পুরো আমরা বক্স বক্স খেজুর নিয়ে গেছি। আমাদের আল্লাহর রহমতে খাওয়া দাওয়া, ইফতারি, সেহরি কোনো সমস্যা নেই। পানির যেটা পানি আছে তো, পানি ড্রিঙ্কিং ওয়াটার লাইনে আছে তো, পানি যেটা রেশনিং করছি, ড্রিঙ্কিং ওয়াটার ইজ রানিং। পুরো সময়টাতে আপনাদের খাওয়া দাওয়াতে সমস্যা না হয়নি? না না, খাওয়া দাওয়া, তারাও আপনাদেরকে খাওয়া দাওয়া নিয়ে কোনো ধরনের নির্যাতন করেনি? না, খাওয়া দাওয়া নিয়ে কোনো নির্যাতন করেনি। ওরা যেটা চাইছে আমাদের কাছ থেকে দিয়েছিলাম প্রথম। হ্যাঁ, তারপরে যখন চাই তখন দিতে হচ্ছে, নাহলে তো আপনার ওরা অস্ত্রধারী, বুঝছেন না। ওরা যখনই চাইতো আমরা নিষেধ করতাম না। খাওয়া দাওয়া হোয়াট এভার ইট ইজ, খাওয়া দাওয়া, আমাদের বিলঙ্গিংস, হ্যাঁ, আমার ঘড়ি বলেন, আমার মোবাইল বলেন, আমার যা চাই ওরা দিয়ে দিতে হবে তো আপনাকে। আপনাদের কারোর উপর কি কোনো ধরনের নির্যাতন হয়েছে কিনা বা হাত তুলেছে কিনা? না, এটা একটা নির্যাতনের শিকার হতে যাচ্ছিল, যেটা আপনারা জানেন। ওই যে ঈদের দিন একটা ছবি, হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ছিল। আমরা যে বাইরে পারমিশন নিয়ে ঈদের ছবি তুললাম না, আমাদের ঈদ, আপনাদের না, আপনাদের তারপরের দিন বোধ ঈদ, আমাদের ঈদের ছবিতে করছে কি, ওই যে ট্রান্সলেটর ছিল, ওর মাধ্যমে কমান্ড্যান্ট থেকে পারমিশন নিয়েছে একটা ছবি তুলবে। ক্যামেরাটা ছিল চিফ অফিসারের, ওই যে এই ছোট্ট দামি এক্সপেন্সিভ ব্লগ করে না, ব্লগের ক্যামেরা, এর ছোট্ট, ওটা দিয়ে ওদের পারমিশন দিয়ে, এবং তুলছে এই ট্রান্সলেটরের ছবিটা তুলছিল সবাই। এরা করছে কি, ল্যাপটপ দিয়ে না কি জানি না, ওই চিফ অফিসারগুলো ট্রান্সফার করে আমাদের একটা গ্রুপ ছিল আবদুল্লাহ নামের, ওখানেও পোস্ট করছে, প্লাস সেই বাইরে ফেসবুকে দিয়ে দিছে। ফেসবুকে দেওয়াতে এরা ওই যে ট্রান্সলেটর দিয়েছিল, সে 24/7 আমাদের সব মিডিয়া, আমাদের ফেসবুক, আমাদের ইউটিউব, অল চ্যানেল, এবং কি আমাদের এই পত্রিকা, সে সব পড়তো, সব ওয়াচ করতেছে এই ট্রান্সলেটর। এই দেখে নাই, কমান্ডার দেখছে ফেসবুকে এই ছবিটা তুলছিল ট্রান্সলেটর। কমান্ডার কী করছে, ট্রান্সলেটরকে ধরছে, এই ছবি ফেসবুকে গেল কেমনে? কেননা আমাদের ক্রুরা তো আপনাদেরকে দিচ্ছে বিভিন্ন জিনিস, আপনাকে না দিলেও অনেক মিডিয়াতে, অনেক পত্রিকায়, ওই যে হোয়াটসঅ্যাপ খোলা, বিভিন্ন পত্রিকায় যাচ্ছে আমাদের ইয়েগুলো, বুঝছেন, এই যে পানি, এই খাওয়া দাওয়া, অথবা বিভিন্ন ছবি যাচ্ছে। তো ওরা মনে করছে, জলদস্যুরা মনে করছে জলদস্যুর কেউ এগুলা লিক করতেছে। তার ফলে তারা করছে কি, সবাইয়ের মোবাইল জব্দ করছে, মানে নিজেদের, হ্যাঁ রাইট, নিজেদের সব মোবাইল নিয়ে আসছে কমান্ডারের ক্যাবিনে। তারপরে কেমনে এই ছবি গেছে, এটাতে আমরা ধরা গেছি। তখন বলতেছে নিশ্চয়ই এদের কাছে মোবাইল আছে, লুকাইতো, নাহলে এতদিন জানতো না। এইবার সবাইকে 13 জনকে ব্রিজের ডাকে, সবার কাছ থেকে, তখন আমাদের কাছে ল্যাপটপ ছিল, ল্যাপটপ সব নিয়ে আসছে, 7টা ল্যাপটপ পাইছে, লুকাইতো। মোবাইল আর পাইনি আমরা তো, মোবাইল সব এরা সব আমরা লুকিয়ে রাখছি, মোবাইল আনতে দিই নাই, মানা করছি। মোবাইল আনলে কিন্তু পিঠা খাওয়া, আমি বলে দিচ্ছি বাংলায়, ওগুলো মুঠোফোন আনবা না। যার ল্যাপটপ, তারপরে চিফ অফিসার এখন বলছে স্যার আমি বলে দিই, যেহেতু সবাই মানে সেই উইলিংলি বললো যে এই কাজটা আমি করেছি। ওরা বললো কেমনে করছো? ওর তো গরম এই কমান্ডার, কি ওর চেহারা দেখলে তখন, হ্যাঁ, ও হ্যাংলা লম্বা। তারপরে চিফ অফিসার বললো আমি ল্যাপটপ দিয়ে করছি। ওকে, যতগুলো ল্যাপটপ আসে সব আনো, ক্যামেরা আনো। চিফ অফিসার ক্যামেরা ওরা জব্দ করছে, আর ল্যাপটপ জব্দ করে রাখছে, সব দিয়ে সবগুলো জব্দ করে গেছে। ওই যে ক্যামেরা দিয়ে ছবি তুলছিল ওটা ওরা নিয়ে নিয়েছে। তারপরে এখন কমান্ড্যান্ট বাইরে গেছে, আমার শুনি ওরা বাইরে মিটিং করতেছে, চিফ অফিসারকে এটার জন্য পানিশমেন্ট দিবে। এতদিন আমরা সবাই সুস্থ অক্ষত ছিলাম, সবাই আলহামদুলিল্লাহ, কারো গায়ে কোনো হাত তুলে নেই। আমি বাইরে ওই যে কমান্ডার ছিল, ওরা জড়াই ধরে আমি বললাম যে মাফ করে দেবার মতন, যা হোক এটা ভুল হয়ে গেছে, আসলে যে আমরা মুসলমান, তোমরা মুসলমান, মুসলমানের খুশি কি ঈদ, তো ওইটাই আসলে ওই ট্রান্সলেটরকে বুঝেছি, ট্রান্সলেটর, এবং ওর আমি জড়া দিয়েছি। ট্রান্সলেটর বলছে আসলে এটা খুশি, তো একটা স্মৃতি রাখতে চাইছিল,
এবং ফ্যামিলিদের দেখাতে চাইছিল সে ল্যাপটপ তো দিয়ে দিচ্ছে তোমাকে। এখন তারা বুঝতেছে ল্যাপটপ দিয়ে গেল কেমনে, রাইট, এই যে লাস্ট মোমেন্টে ইন্টারনেট ধরা গেল। তারপরে আমি ওখানে একটা বুদ্ধি করছি, একটা ওপেন রাখছি। ওরা তো জানে না আমরা যে স্যাটেলাইট ইন্টারনেট দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে সবাই হরদম কথা বলতেছে, বাসার সাথে, ফ্যামিলির সাথে, কোম্পানির সাথে, ওরা জানে না। সপ্তাহে একবার ওরা কল করতে দিত সুযোগ, কোথায়, স্যাটেলাইট দিয়ে। তো ওটা চালু রাখছি, যেহেতু ওটা না করলে তাহলে ধরবে। তো আমি বলছি সবাই যায় কথা বলবা, সবাইকে বলছি যে সপ্তাহে একদিন যাবা। আবার ঈদের দিনে ওটা দেখানো, হ্যাঁ ওটা দেখানো, রাইট, ওটা আজিরে দেখানো শুধু। ভাবি আপনার কাছে একটু জানতে চাই যে যদিও আপনার সাথে যোগাযোগ হয়েছে, নিয়মিত যোগাযোগ হয়েছে ভাইয়ার, কিন্তু একটা তো টেনশন কাজ করে। সো তখন আসলে আপনি কি করেছেন বা ফ্যামিলিকে কিভাবে সামাল দিয়েছেন? প্রথম দিন আমি আসলে টেনশনে ছিলাম। ও যখন ফোনটা প্রথম পায় তখনই প্রথম কয়েক ঘন্টা আমি টেনশনে ছিলাম, কারণ আমি এরপরেও কিন্তু যোগাযোগ বন্ধ করে দিচ্ছে। জাস্ট একটা কল দিচ্ছে, আমাদেরকে অ্যাটাক করছে এটা বলে সে ফোনটা রেখে দিচ্ছে। এরপর আমি টেনশন পড়ে যাই, কারণ আমি আর যোগাযোগ করতে পারছি না, ফোন তো বন্ধ হয়ে। তারপর কারে ফোন দিব, কী করবো আসলেই বুঝতে পারছিলাম না। তারপর অফিসে ফোন দিব, আর আমার একটা ভুল ছিল, আমি অফিসের কারো নাম্বার রাখি নাই, ওদের যে কে আছে অফিসের কারো নাম্বার আমি রাখি নাই, আমি যোগাযোগও করতে পারছিলাম না। 2-3 ঘন্টা টেনশনে গেছে। এরপর ও আবার কল দেয়, বলকে আমরা ঠিক আছি, তুমি চিন্তা করো না। এই কলটা পেয়ে হচ্ছে না, ঠিক আছে মনে হয়। তারপর একটু টেনশন করলো আমাকে। আসলে আমার ফ্যামিলির মেম্বাররা যারা ছিল ওরা অনেক সাহস দিচ্ছিল, কিছু হবে না, টেনশন নিও না। আমার আব্বা আম্মা ছিল ঢাকায় ওই সময়, ওনারা, আমি সাথে সাথে কিন্তু আমার বোনের বাসায় চলে যাই। আমি বাসায় আসলে ওই টেনশন নিয়ে বসে থাকতে পারছিলাম না। আমার বোনের বাসায় চলে গেছিলাম, আব্বা আমার রীতিমতো ওরা পাশে ছিল, সবাই সাহস দিচ্ছিল। পরে কয়েক ঘন্টা পরে ওর সাথে এরপরে সে সন্ধ্যায় মনে আমার আবার কল দেয়। তখন ও বলছে যে ওর কাছে মোবাইল আছে, ও সময় মতো আমার কল দিবে। 1-2 দিন পর থেকে দেখতেছে ও আমার সকাল একবার কল দেয়, সম্ভবত রুমে গেছে তখন। এরপরে সন্ধ্যার সময় একবার কল দেয়। এইভাবে যখন ও কল পাচ্ছিলাম তখন যে আমি একটু রিলিফ হয়, টেনশনটা আর লাগতেছিল না। তখন বলছি না ঠিক আছে। এরকম একটা ক্রাইসিস মোমেন্টের পরে যখন আপনি প্রথম দেখলেন ভাইয়াকে, মানে কি মনে হয়েছিল? হোয়াট ওয়াজ দ্যাট ফিলিং? ক্যান ইউ প্লিজ স্লাইটলি ডেসক্রাইব? এটা আসলে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। আসলে ভালো লাগছে, অবভিয়াসলি বাসায় চলে আসছে সেফলি। তো আমি তো ওকে বুঝছি চিটাঙ্গও যেতে হবে না, ডাইরেক্ট বাসায় আসবো। অনেক জায়গায় শুনেছি যে জলদস্যুরা যখন র্যানসাম অ্যামাউন্ট পেয়ে যায় তখন তারা 3 ভাগে আপনাদের জাহাজটাকে ছেড়ে যায়। এটা কমপ্লিটলি একটা রং ইনফরমেশন যে কত ভাগে যাচ্ছে। এটা ওই বললাম না, কেউ তো বাইরে যায়নি, সবাই তো আপনার ব্রিজে, সবাই ব্রিজে বন্দি। কে জানবে যে আজকে এই মাত্র এতগুলো গেল? আমি প্রথম জানি যে বাইরে যাইয়া দেখি ওই যে হ্যাঁ, ওটার জন্য আমরা ডেকে নিয়েছি, হ্যাঁ ওটার জন্য আমাকে ডেকে নিয়েছে। তখন থেকে 5 জন আছে, একটা বোট আছে, সব বোট চলে গেছে, 8টা চলে গেছে, বুঝছেন? তো এই হচ্ছে ব্যাপার। মানে আরগুলো সব হচ্ছে বাকি 8টা বোট কখন গেছে কিছু জানেন না, নোবডি নোস, চলে গেছে, ওরা যাচ্ছে ওদের মতন কইরা, ওদের সামান, ওদের অ্যানিমেশনগুলো নামাচ্ছে, সব আমরা এখানে বন্দি, ওরা আস্তে আস্তে যাচ্ছে, কেউ বাইরে যাওয়ার কোনো পারমিশন নেই। অফকোর্স এটা বললে ভুল হবে যে এখানে কিছু ছিল না। অফকোর্স সামথিং ইজ দেয়ার, নাহলে তো ওদের তো অস্ত্রের মুখে আমাদের মুক্ত করে নেয়। এখানে একটা সমঝোতা হয়েছে ইন্টারন্যাশনালি, আমাদের সরকারি, আমাদের কোম্পানি প্লাস ইন্স্যুরেন্স কোম্পানি, যাই বলেন আপনারা, আমাদের সিইও সাহেব ওটা এক্সপ্লেন করছে ওই যে বন্দরের ওখানে, বা সবাই আপনাদের সামনে। তো এটা একটা ব্যাপার ছিল, ওটা আমরা জানি না কী সমঝোতা হয়েছিল, কী পরিমাণ, কিসের বিনিময়ে, সামথিং ইজ দেয়ার, কোনো কিছুর বিনিময়ে আমাদেরকে এটা মুক্ত করেছেন, তাই না? তো এই জিনিসটা এত তাড়াতাড়ি হবে এটা আমরা কল্পনা করি। থ্যাংক ইউ সো মাচ, আপনার অনেক সময় নিলাম, অ্যান্ড থ্যাংক ইউ ভাবে আপনাকেও সময় দেওয়ার জন্য।